বন্ধুরা নমস্কার, ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর ভিত্তি হচ্ছে গত 21/11/2024 আমি যে ভিডিও আপলোড করেছিলাম মঙ্গলা মাকে নিয়ে, তার উপরে বহু মানুষ খুব ভালো ভালো কমেন্টস করেছেন। আমি খুব খুশি হয়েছি, কিন্তু তারই মধ্যে কিছু কিছু মানুষ আমাকে আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি মঙ্গলা মাতার পক্ষে না বিপক্ষে। আবার একজন প্রশ্ন করেছেন, আমাদের দেবতাকে নিয়ে অপমান করা হবে আর আমরা কি বসে থাকবো? তো এই প্রশ্নের উত্তর আমি এড়িয়ে যাব না। আমি কোনো প্রশ্নের উত্তর সাধারণত এড়িয়ে যাই না, যেটা একেবারেই দেওয়ার মতো নয় সেগুলো দিই না, কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব। দেখুন, আমি ভিডিওটা করেছিলাম এই কারণে, আপামর জনসাধারণের উন্নতির জন্য। আমি তো উন্নতি করতে পারবো না, আমার কথাকে কে পাত্তা দেবে? আমার কথার কোনো মূল্যই নেই। কিন্তু ব্যক্তিগত মতামত তো সবাইকার দেওয়ার অধিকার আছে। সেই কারণে আমি আমার মতামত, আমি যতটুকু জেনেছি ততটুকুই আমি মতামত আপনাদের দিতে চাইছি। আমি এটা বলতে চাইছি যে আমাদের খেতে হবে, স্রেফ কথা খেতে হবে। না খেলে তো মানুষ বাঁচবে না। এখন মানুষের খাওয়াটাই হয়ে গেছে সমস্যা। কোথা থেকে সমস্যা হয়েছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। যে যে জায়গায় বসবাস করে তার যে ভৌগোলিক পরিস্থিতি আছে, এই ভৌগোলিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানুষ অর্থ ইনকাম করে। কেউ কেউ পর্যটন কেন্দ্রগুলোর উপর নির্ভরশীল, পর্যটক যখন যাবে তখন তাদের আয় পয় হয়। কেউ কেউ আবার এই মন্দিরগুলোর উপর নির্ভরশীল, মন্দির একটা প্রতিষ্ঠা হলে সেখান থেকে আয় পয় হয়। কেউ কেউ জঙ্গলের উপর নির্ভরশীল, কেউ কেউ সমুদ্র জলা এইসব জায়গার উপর নির্ভরশীল। এক একজন এক একটা জিনিসকে অবলম্বন করে জীবিকা অর্জন করছে। এটা বহু কাল থেকেই হয়ে আসছে। এখন দেখুন, এই যে তারাপীঠের কথা আমি বলছি। তারাপীঠটা কি ছিল? আমি কিন্তু ছোটবেলায় একবার গিয়েছিলাম, খুব ছোট ছিলাম তখন। তো দিনের বেলা তো খুব ভয় লাগতো, আর ভেতরে পরিবেশটা যেটা ছিল তারাপীঠের একদম অন্যরকম। কোনো দোকান পাট আশেপাশে কিছুই ছিল না, বাড়ি ঘর তো সেরকম কিছু ছিল না, শুধু মাঠ আর মাঠ। আর এখন ওই তারাপীঠটা কি হয়ে গেছে? কেন হয়েছে? হয়েছে একমাত্র ওই তারামায়ের মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। মন্দিরটাকে কেন্দ্র করেই আজকে ওখানে কিছু মানুষ করে খাচ্ছে, টাকা পয়সা রোজগার করছে, ব্যবসা বাণিজ্য করছে মন্দিরকে কেন্দ্র করে। এখন আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের কথাও বলবো, সেখানেও মোটামুটি একই রকম। যেখানেই আপনি বেড়াতে যাওয়ার চেষ্টা করছেন, বেড়াতে গিয়েই আপনি দেখবেন কি তীর্থের জন্য এই যে মন্দিরগুলি আছে, কোথাও না কোথাও কোনো একটা মন্দির আছেই আছে। তাহলে মন্দির কি করে? মন্দির ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের সাহায্য করে। এই মন্দিরকে কেন্দ্র করে, যেমন মঙ্গলা দেবী যে মন্দিরটা বানাতে চলেছিলেন, বানিয়েও ছিলেন, এবং সেখানে কি হচ্ছিল, সেখানে প্রচুর অটোওয়ালা, টোটোওয়ালা, এদের খুব লাভ হচ্ছিল, অনেক লোকজন যাচ্ছিল। তারপরে আশেপাশে দোকান গড়ে উঠছিল। তারপরে ছেলে মেয়েরা যারা খেতে পেত না, চাষবাস করতো, চাষবাসও সেরকম হচ্ছিল না, তাদের মুখে একটু না হাসি ফুটেছিল। তারা দুবেলা একটু খেতে পাচ্ছিল, একটু স্বপ্ন দেখছিল, ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখছিল। তো এই মন্দিরটা উঠে যাওয়ার ফলে কি হলো, এই স্বপ্নটা চুরমার হয়ে গেল। আমরা কি করছি? আমরা না ওই কুয়োর মধ্যে ঢুকে পড়ে আমাদের কথাটাই ভেবে যাচ্ছি শুধু। কিন্তু কুয়োর ওপরটা একটু উঠে মুখ বাড়িয়ে চারিদিকটায় দেখলে তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যায়। সামান্য সামান্য দ্বন্দ্ব আর কি। এই মঙ্গলা মাতাজি মা কালীকে কি বললেন, এই মঙ্গলা মাতাজি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করছেন। এই আমাদের ঠাকুরদেবটা, একজন আমাকে কমেন্টস করেছে, আমাদের ঠাকুরদেবটাকে অপমান করেছে, আমি কি ছেড়ে দেবো? ছাড়ার কথা কেউ বলেনি। ভালো করেই ধরুন না, সে ধরাও কি যাচ্ছে? যাচ্ছে না। মঙ্গলা মাতাজি ঠাকুরদেবতাকে নিয়ে নয় বলছে, আরো মাতাজিরা তো মানুষকে নিয়ে বলছে। মানুষকে নিয়ে মানে আমার আপনার বাপ মাকে নিয়েও বলছে। তো আপনি কি ধরতে পারছেন? ওই দুটো লাইন লিখে কোথাও বা দুটো লাইন বক্তৃতা দিয়ে ধরা তো যাচ্ছে না, কিছুই হচ্ছে না। এখন কথা হচ্ছে এই যে পরবর্তী জেনারেশনের কথা ভাবছি। আমাদের কথা ছেড়েই দিন, আমরা অনেক কষ্ট করে এখনো একটা বেগুন কিনতে গেলে 20টা টাকা লাগে, একটা ঝিঙে কিনতে গেলে 10টা টাকা লাগে। সাংঘাতিক অবস্থার মধ্যে আছি, এটা নতুন ভাবে বলার কোনো দরকারই নেই, সবাই জানে। কিন্তু পরের জেনারেশনটা কি হবে? যে কটা ছেলেমেয়ে এখন লেখাপড়া শিখছে তাদের এখানে তো কোনো জায়গাই নেই, তারা বাইরে চলে যাচ্ছে। বাইরে মানে ভারতবর্ষের একটু উন্নত দেশগুলোর মধ্যে যাচ্ছে, আর যাদের আরেকটু পয়সা আছে তারা একদম বিদেশে চলে যাচ্ছে, আর আসার নামই করছে না, কারণ এখানে এসে খেতে পাবে না। তাদের যে যোগ্যতা সেই অনুযায়ী পয়সাও তারা এখানে পাবে না। তো যাই হোক, তারা ভালো আছে, তারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, কিন্তু সবাই তো এটা হচ্ছে না। যারা পড়ে থাকছে
আমাদের মতন লোকেরা আমরা এখানে পড়ে থাকছি, আমাদের এখানেই থাকতে হবে, শেকড় গড়ে গেছে, এখান থেকে আমরা কোথাও যেতে পারবো না। আর সেই যোগ্যতাও আমাদের নেই যে আমরা বাইরে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করব, সেটা নেই আমাদের, আমাদের এখানেই থাকতে হবে। তাহলে কিভাবে থাকবো সেইটার কল্পনা করেই আমি বলছি, আমাদের ভারতবর্ষে থাকতে গেলে প্রধান ভারতবর্ষে হচ্ছে কি মন্দির, মন্দিরটা কিন্তু প্রধান। দেখুন আপনি এই যে কালীঘাটের মন্দির, পুরীর মন্দির, তারপরে তারাপীঠের মন্দিরের কথা তো আপনাদের বললাম, তারকেশ্বরের মন্দির, সব জায়গায় দেখুন কিছু মানুষ করে খাচ্ছে এই মন্দিরকে কেন্দ্র করে। এখন ছোট বিষয়গুলো আমরা যদি না ধরে আমরা এই বাণিজ্যিক বিষয়টা ধরি, বাণিজ্যিক বিষয়ে বাঙালির কি আছে? বাঙালির আগেও চাকরির অবস্থা ভালো ছিল না, কোনোদিনই চাকরির অবস্থা ভালো ছিল না, আর এখন তো চাকরি নেই। তাহলে মানুষগুলো খাবে কি করে, বাঁচবে কি করে, ছেলে মেয়েগুলোকে কিভাবে উন্নতির পথে নিয়ে যাবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন, এটাই আমার ভয়, আমার আতঙ্ক। আমি ভয় পাচ্ছি যে আগামী দিন কি হবে। আমার মতো অনেকে ভয় পাচ্ছেন। আর শুধু খেলেই তো মানুষের হয় না, রোগ আছে, হাজারো রোগ আছে, তার চিকিৎসার টাকা সেটাও তো প্রয়োজন। তো জিনিসগুলো পাবে কোথায়, এইটি আমি বলতে চেয়েছি। আমি ওইসব জানি না, অত জানি না কোন ভিডিওতে কি বলেছে না বলেছে, সবটা আমি দেখি না, আমার অত টাইমও হয় না। এখন আমাদের আর একটা কি চাওয়া ছিল সেটা তো আপনারাও জানেন। আমরা তো ছোট থেকে বড় হচ্ছি, ওই জিনিসটাকে ধরেই বড় হচ্ছি, ওটা দেখেই বড় হচ্ছি যে যে যেরকম যোগ্যতা অর্জন করবে বা যার যেরকম শক্তি থাকবে, সবাই মাথার কাজ করবে না, কেউ কেউ কায়িক পরিশ্রমও করবে। তো কায়িক পরিশ্রম করতে গেলে শক্তি লাগে, তাহলে শক্তি যাদের বেশি আছে আর মাথার বুদ্ধি যাদের বেশি আছে তারা সেই মতো তাদের কাজ খুঁজে নেবে। তো এখানে তো কোনো কাজই নেই, তা খুঁজবে তা কোত্থেকে, কাজটা পাবেই বা কোত্থেকে, সেটা তো নেই। তা এই কথা ভেবেই আমি বলছি, এখন দেখুন যোগ্যতা অনুযায়ী তো কিছু হচ্ছে না, কাজই নেই, তো যোগ্যতা অনুযায়ী কি হবে? না কায়িক শ্রম পাওয়া যায়, না ব্রেনের কাজ পাওয়া যাচ্ছে, কিছুই হচ্ছে না। আর যারা ব্রেনের কাজের জন্য তৈরি হয়েছে তারা আবার কায়িক শ্রমটা পারবে না, শারীরিকগতভাবে পারবে না। আবার যারা শরীরকে ঠিক মতো তৈরি করেছে তারা আবার ব্রেনের কাজটা যদি সেরকম লেখাপড়া না শিখে থাকে তাহলে সেটা পারবে না। তাহলে শ্রেণী অনুযায়ী আমাদের কাজগুলোও কিন্তু ভাগ করে নিতে হবে। তো এখন যেটা হয়েছে, কোনো কাজই নেই, তাহলে সব মানুষই একই শ্রেণীর মধ্যে পড়ছে। একই শ্রেণীর মধ্যে কি পড়ছে না, আমাদের কিছু টাকা রোজগার করতে হবে, আমাদের সংসার চালাতে হবে, আর ছেলে মেয়েগুলোকে মানুষ করতে হবে, মানে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই তো হচ্ছে আসল কথা, যে কোনো উপায় হোক ভদ্রভাবে সভ্যভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জিনিসটা করার জন্যই আমি বলছিলাম, যদি এতগুলো মন্দির হয়ে থাকে, কালীঘাটের মন্দির, তারকেশ্বরের মন্দির, যেগুলো হয়ে আছে আগে থেকে, সেগুলো কিন্তু আমাদের যারা সিনিয়র, যাদের বাবা ঠাকুরদাদা, এরা সব ধরে রেখেছে ঘাটিগুলো। ওই ঘাটিতে নতুন করে আর কাউকে জয়েন করতে দেবে না, করতেই দেবে না। এখন তাহলে এই যে নতুন যে মানুষগুলো উঠছে, যাদের রোজগার করতে হবে, তারা কোথায় যাবে? তাহলে নতুন ভাবে মন্দির টন্দির তৈরি করতে হবে, তবেই না সেখানে হবে। যেহেতু এখানে কলকারখানার ব্যবস্থা নেই, তাহলে সেখানে তো চাকরি পাবে না, আর সরকারি চাকরি তো বন্ধ, তাহলে করবেটা কি? তাহলে কিছু তো একটা অবলম্বন করে বাঁচার দরকার মানুষের। এই জন্যই আমি বলছি, এই একমাত্র পথ আছে মন্দির। মন্দিরটা যদি হয়ে যায় তাহলে ওকে ঘিরে বড় বড় হোটেল, রেস্তোরাঁ, এই টাইপের জিনিসগুলো খুব ভালোই ইনকাম হয়। যদি এটা হয়ে যায়, আবার তারাপীঠের মতন যদি ওই জায়গাটাও হয়ে যায়, তাহলে তো খুবই ভালো কথা না? সেটা আমি এটাই বলতে চেয়েছি। অনেকে আমাকে খুব ধমক দিচ্ছে, খুব হুমকি দিচ্ছে, ছি 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 ছি, সাপোর্ট করেছেন আপনি। দেখুন, ছি ছি যদি করতে হয়, হ্যাঁ, মঙ্গলা দেবী একটা মন্দির করেছে, আমি বলেছি হ্যাঁ মন্দিরটা হলে ভালো, এইটাই আমি বলতে চেয়েছি। আপনারা বুঝেছেন কি বোঝেননি জানি না। আর তার সঙ্গে সঙ্গে যেগুলো রিলেটেড এসছিল, ডাক্তার এসছিল, এগুলো আমি বলেছি, আমার কাছে জানা আছে এগুলো, আমি এগুলো ট্রিটমেন্ট করি রুগীদের, আমি দেখি, তাই জন্যই আমি বলেছি। আর আমি আরো দেখি যে ছিচিকারটা হচ্ছে যে আমাদের ঠাকুরকে অপমান করেছে, হ্যাঁ, মঙ্গলা দেবী এই করেছে তাই করেছে, ছিচিকার, হ্যাঁ মানছি, ছিচিকার অবশ্যই ছিচিকার, সে তার মতন করে করেছে। পাপ যদি লাগে তো তার লাগবে, আপনার তো লাগছে না। আপনারা যে বলছেন আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর মানে আমরা প্রত্যেকে ঘরে আলাদা করে ঠাকুর পুজো করি, ওটা বলি আমার ঠাকুর। আমাদেরটা বলি কখন, বারোয়ারির সময় বলি আমাদের। তো উনি ওনার মতন করে করেছে, কাজে ওটা ওনার ঠাকুর, আর আমরা আমাদের মতন করে ঘরে করব আমাদের ঠাকুর। তো উনি যদি ঠাকুরের পা তোলে বা ঠাকুর কিছু বলে, আমি জানি না কি বলেছে না বলেছে, দেখিনি আমি ভিডিওগুলো। তো যদি বলেই থাকে তা পাপ লাগবে তো ওনার লাগবে। এখানে এত ছিটছিটকার করে আমাকে হুমকি দেওয়া কি হয়েছে? এটাই তো আমি বুঝতে পারছি না। আর যারা করছেন যে ঠাকুরকে অপমান করেছে, আপনার ঘরেই তো ছিটছিটকার হয়ে যাচ্ছে, সেদিকে একটুখানি চোখ দিন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি রেকি করতে এসে আমার অভিজ্ঞতাও অনেক হয়েছে। হ্যাঁ, আমাকে বহু মানুষ ফোন করে। একদিন একটা বাচ্চা মেয়ে
সে কাঁদতে কাঁদতে ফোন করছে আমাকে রাত্রির বেলা, বলছে ম্যাডাম আমার বাবা না রোজ মদ খেয়ে আসে, আমার মাকে মারে, আমাকে মারে, বাড়ির সব জিনিস ভাঙচুর করে, আপনি কি কিছু করতে পারবেন? আমার মা বলল কথাটা বলতে, আন্টিকে বলো। তো এত কষ্ট লেগেছে আমার, এত কষ্ট লেগেছে, আমার চোখ দিয়ে জল এসে গেছে। একটা বাচ্চা কত বছর বয়স হবে তার, এই 8 থেকে 10 বছর বয়স হবে মনে হয়, সে ওই অত্যাচারের শিকার, তার কাছে এই কথাটা কিচ্ছু না, রোজ সে ভোগ করে। তো এই যে জিনিসটা, আবার মায়েরাও ফোন করে, অনেক মা ফোন করে আমাকে যে মেয়েটা একেবারে 12টা বেজে গেল, ঘরের দরজা দিয়ে নেশায় বুঁদ হয়ে আছে, দরজা খুলছেই না, কিছু বলতে গেলে অনেক বাড়াবাড়ি করবে, কি করে ফেলবে তার ঠিক নেই, সেই জন্য চুপ করে থাকছে। তো এই যে আমাদের এগুলো ছিছিক্কার নয়, এগুলো অনেক ঘরে হচ্ছে, অনেক ঘরে হচ্ছে, একটু খবর নিয়ে দেখুন তো কি কারণে হচ্ছে। ছেলেটা বকে গেছে, না মেয়েটা বকে গেছে, না হাজবেন্ডটা বকে গেছে, কেউ বকে যায়নি। বকে যাওয়ার ঘাটি যেইগুলো, সেইগুলোকে গিয়ে একটু ছিছিক্কার করুন না, সেখানে তো লাইসেন্স হয়ে গেছে না, সেখানে খুব শক্ত ঘাটি, সেখানে কিচ্ছু ছিছিক্কার করা যাবে না, বরঞ্চ সাপোর্ট করতে হবে, না সাপোর্ট করলে থাকাই যাবে না এই দেশে। বিভিন্ন জায়গায় ঘটনাগুলো তো দেখছেন, চোখের ওপর দেখলেন তো, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কি হয়, তাকে থাকতে দেওয়া হয় না। তো এখানে আমি ভালো কাজের কথা বলছি, নির্মাণ কাজের কথা বলছি, যে নির্মাণ কাজ করলে কিছু মানুষের সংস্থা হয়, ভদ্রভাবে তারা বেঁচে থাকতে পারে। এই কথাটাতে এত আপত্তি কেন আপনাদের হয়েছে আমি বুঝতে পারছি না। বেশিরভাগ মানুষ কিন্তু ভালো বলেছে, এই যারা বলছে আমাকে ছিচিৎকার করেছে, তারা পার্সেন্টেজ খুব কম। আর কার পক্ষে আছি আমি? আমি আপামর জনসাধারণের জন্য ভালো হয়, সেটা শুধু ভারতবর্ষ নয়, আমি এটা কখনো বলি না যে আমি ভারতের লোক বলে ভারতের চাইবো, আমি বাঙালি বলে বাঙালির চাইবো, একদম না। আমি সারা পৃথিবীর আমি একজন মানুষ, তো পৃথিবীর ভালো হলেই আমাদের সবার ভালো। কারণ আমাদের ছেলে মেয়েগুলো বাইরেই যাচ্ছে, ভারতে থাকছে না, তো ওরা থাকতে দিচ্ছে বলে তো আমাদের ছেলে মেয়েগুলো বাঁচছে। আমরা আবার নতুন করে আশা দেখছি যে হ্যাঁ ওরা সংসার করবে, ছেলে মেয়ে হবে, বাঁচবে, তো ওদের নিয়ে স্বপ্ন দেখছি, কিন্তু ভারতবর্ষকে নিয়ে আর স্বপ্ন দেখছি না, সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই যে ঘরে ঘরে যেটা ছিচিৎকার করার, মঙ্গলা দেবীর ঠাকুরের দিকে না তাকিয়ে নিজের ঘরগুলো দেখুন, ছেলেগুলোর অবস্থা দেখুন, এগুলো কি কারণে করা হচ্ছে? যে খাও, নেশা করো, করে বুঁদ হয়ে থাকো, চেতনা জাগলেই তোমরা তো আবার ওই কুকুরের মতো যে রুটি ছুঁড়ে দিচ্ছি সেটা তো খাবে না, তখন তোমরা বলবে কি আমরা রুটি বানিয়ে খাবো, আমাদের চেতনা আছে, আমরা শিক্ষিত মানুষ, আমরা পারি, এই দাবিটা তো চলে আসবে। কাজেই ওইসব খেয়ে বুঁদ হয়ে থাকো, তাহলে আর কোনো দাবি নেই। আমরা যতটুকু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, ওই খেলে খাও, না খেলে না খাও, এই তো হচ্ছে ভারতবর্ষ। এখন বোঝা যাচ্ছে, খুব ভালো বোঝা যাচ্ছে, এই যে আমাদের মাস্টারদা বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, এত বোকা, এত বোকা। নেতাজি সুভাষচন্দ্র বোস ভীষণ বোকা ছিলেন। বোকা না হলে কেউ জীবন শেষ করে দেয় এইভাবে? দিনের পর দিন কষ্ট করে নিজের পরিবারকে শেষ করেছে, নিজেরাও শেষ হয়ে গেছে। আর তখন যে শিক্ষিত ভদ্র বাঙালি ছিল, যারা ইংরেজদের পায়ে একটু তেল মাখিয়ে মাখিয়ে কেমন জমিদারিও বজায় রেখেছে, আবার ফর্সা ফর্সা সাদা সাদা ছেলে মেয়েও পেয়েছে, একসঙ্গে দুটোই লাভ হয়েছে। তারা এখনো বহাল তবিয়াতে আছে, তাদের বংশ পরস্পর এখনো বলে আমরা জমিদার ছিলাম, জমিদারি রক্ত তাদের গায়ে আছে, তারা আছে, এখনো ভালো আছে। আর আমাদের দেশের এই সম্পদ, সেই সম্পদ কোথায় চলে গেল কেউ তার খবরই রাখে না, আর নাম তো অনেকে জানেই না। ওই স্বাধীনতা দিবসের দিন একটা ফটফটে সাদা পাঞ্জাবি পরে, আর মেয়েগুলো একটু সাদা শাড়ি পরে, দিয়ে উইশাল ওভার কাম, উইশাল ওভার কাম করে, ব্যাস খুব সম্মান জানানো হয়ে গেল দেশের ওপর। এখন আবার শুনছি আন্দারমান সেলে যে সমস্ত বাঙালি বিপ্লবীদের রাখা হয়েছিল, যে যে সেলে ছিল, সেই সেলে তার মূর্তি ছিল, সেই বাঙালিদের মূর্তিগুলি খুঁজে খুঁজে হাবিস করে দেওয়া হয়েছে, ওখান থেকে নেই, বাঙালির কোনো নাম নেই ওই সেলগুলিতে। এটা শুনেছি, আমার শোনার কথা, যারা ঘুরে আসছে তারা আমাকে বলেছে। তাহলে কোথায় স্থান দেখুন, কেউ পছন্দ করছে না, কেউ পাত্তা দিচ্ছে না, কোথাও স্থান নেই বাঙালির। কিন্তু যদি আমরা ঘরের মধ্যে এইগুলি করি, নিজের ঘর না দেখে ওই মন্দির কে করছে, কে কোথায় পা দিয়েছে, কে কোথায় হাত দিয়েছে, এই ছোট ছোট বিষয় নিয়ে এগুলো যদি করি, একটা বড় ক্ষতি আমরা করে ফেলছি। কিন্তু আগামী দিন দেখবেন যে ওই জায়গাতেই হয়তো অন্য একটা কিছু হচ্ছে, অন্য একটা কোনো সংস্থা হয়ে যাচ্ছে, যেটা বাঙালিরা পাচ্ছে না, স্থানই পাচ্ছে না। স্থান পাচ্ছে মানে তাদের চাকর হয়ে বাঙালিরা করছে, যেরকম কলকাতায় এখন করছে। স্বাধীনতা দিবসের পর কলকাতায় অনেক চান্স ছিল বাঙালিদের, বাঙালিরা ব্যবসা করতে চায়নি, তারা চেয়েছে কি আমরা অফিস যাব, 10টা 5টা ডিউটি করব, মাসের শেষে মাইনে পাবো, নির্ঝঞ্ঝাট থাকবো, আর আমরা কোনো দায়িত্ব নেব না। দায়িত্ব নেয়নি, তখন কি হয়েছে, বাইরে থেকে লোক এসে পুরো কলকাতায় বিজনেস খুলে ফেলেছে, তারা বিজনেসের দায়িত্ব নিয়েছে, তাই আজকে তাদের গদি, তাদের জায়গায়, তাদের সেরেস্তায় কাজ করতে যায় আমাদের বাঙালির ছেলে মেয়েরা।
একটুখানি বুঝুন, একটুখানি ভাবুন। একটু চেতনা না বাড়ালে কোনো দিনও কোনো উন্নতি হবে না। এই যে কিছু কিছু মানুষের জন্য চেতনা সবারই আছে মোটামুটি। এখন যারা এই যে লড়ছেন মন্দির করতে দেবেন না, তারা কোন জাত সেটা আমি জানি না। যদি জাতের একটা ইয়ে থাকে, মানে ক্লাসিফিকেশন থাকে, যে আমি হিন্দুস্তানি বলে আমি হিন্দুস্তানিদের কোনো প্রতিষ্ঠান করতে দেবো, বাঙালিদের করতে দেবো না, কি মারোয়াড়ি আমরা অন্য জাতকে দেবো না, এরকম যদি থাকে সেটা আমি জানি না ঠিক। আমি বাঙালি, তাই আমার বাংলা, তাই আমি বাঙালি হিসেবেই বলছি। মঙ্গলা দেবী বাঙালি, তো ওখানে যদি 4-5টা বাঙালির চায়ের দোকান হয়, তার সঙ্গে নন বেঙ্গলিরও হোক, সবার হোক। প্রথমেই আমি বলেছি সারা পৃথিবীর মানুষের উন্নতি হোক, জাতটা আমার কাছে কিছুই নয়, মানুষটাই বড় কথা। আবার বাঙালি সবসময় নন বেঙ্গলির কাছেই মাথা নিচু করে কাজ করবে, সেটাও আবার আমি চাইছি না। এই জন্যই আমি বলছি সবাই দাঁড়াক, নিজের যোগ্যতা অনুযায়ী তারা দাঁড়াক। তো দাঁড়াবার যখন চান্স নেই, তখন মন্দিরকেই অবলম্বন করতে হবে। আর কোথায় পথ আছে আমাদের পথ আছে? এখন একটা পুকুর থেকে একটা বকেও একটা মাছ খেতে পায় না, মাছরাঙাও মাছ খেতে পায় না। তো এইসব বিজনেস গুলো, পুকুর লিজ নিয়ে বিজনেস করা, এগুলো বাঙালিদের আর হবে না। নেই, পুকুরগুলো নেই, তো হবে কোত্থেকে? সেই জন্যই বলছি সমঝোতার মধ্যে আসুন। সমঝোতার মধ্যে আসতে লজ্জা কি আছে? এখন তো সব জায়গায় তাই। চুনোপুটির কাছে একটা সই করাতে গেলে সেখানেও টাকা দিয়ে আসতে হয়, টাকা ছাড়া একটা সইও করে না কেউ। তো সেখানে লজ্জার কিছু নেই, সমঝোতার মধ্যে আসুন, মঙ্গলা দেবীর সঙ্গে কথা বলুন, নিশ্চয়ই তারাও রাজি হবেন। সব যে মঙ্গলা দেবী নিজেও জানেন টাকা পয়সা ছাড়া কেউ বসতেও দেবে না, হাঁটতেও দেবে না। যদিও তাদের সেটা স্থান নয়, কিন্তু গায়ের জোরে করতে দেবো না। হিস্সা, ওটাই ব্যবসা। ওই যে হিস্সা নেব, রেকারিং সিস্টেমে মাসে মাসে একটা হিস্সা নিয়ে নেব সব জায়গা থেকে, ওটাই যদি আপনাদের ব্যবসা হয়ে যায়, তাহলে ওটা সম্বন্ধেই বলুন না। কাজটা হোক, কাজটা হলে ওখানকার মানুষ বলছে হ্যাঁ আমরা ভালো হচ্ছি, আমাদের অনেক টাকা লাগছে না ডাক্তারের কাছে। তারপরে যদি ভালো হচ্ছে না, তো যাবে তারা ডাক্তারের কাছে, তারা বুঝবে, আপনাদের তো বোঝার দরকার নেই। যারা ভালো হচ্ছে, পয়সা লাগছে না, ভালো তো। এটাই আমি বলতে চাইছি বারবার। কাজে এখানে ডিস্টার্ব না করে একটু মানবিকভাবে দেখুন। যারা আজকে লড়ছেন তাদের ছেলেমেয়েরা দেখবেন আগামী দিন কিচ্ছু পাবে না, খেতেই পাবে না। আমাদের তো এটাই ভয় করছে। আপনাদেরও যদি চেতনা থাকে, অবশ্যই ভয়টা কিন্তু ঢুকবে। আজ থেকে 5 বছর পর কি হবে? এখন যদি একটা বেগুন 20 টাকা দিয়ে কিনতে হয়, 5 বছর পর কি হবে? তাহলে আয়টা কোথায়? কোথায় চাকরি পাচ্ছি? দিন দিন আয় কি আমার বাড়বে? বাড়বে না, নেই তো কিছু। হ্যাঁ, তাদের বাড়বে যারা ওই যে হিস্সা নেয়। যদি ব্যবসা হয়, 20টা দোকান হলো, 20টা দোকান থেকে আমি রেকারিং সিস্টেমে প্রত্যেক দিন টাকা তুলছি, কি সপ্তাহে তুলছি, কি মাসে তুলছি, এটাই যদি আপনাদের পার্মানেন্ট চাকরি হয়ে থাকে, তাহলে সে কথাটাই পরিষ্কার করে বলুন না। সেটা বলে সেটা লজ্জার কিচ্ছু নেই, সবাই দিচ্ছে, আপনারা কেন? সবাই, কেউ সাধু নয়। তো সেইটাও যদি হয়, করে শান্তিভাবে মন্দিরটা হোক, এবং সেটা তারাপীঠের মতন একটা জায়গা হয়ে যাক, এবং কিছু মানুষ উন্নতি করুক, এটাই আমি বলতে চেয়েছি। এরকম শুধু একটা জায়গায় করলে হবে না, প্রচুর বেকার। সব চলছে কি, ওই একটা দুটো ছেলে মেয়ে এখনো আছে, ওই বাবা মারা চাকরি করতো, ওই টাকাটার উপর এই একটা দুটো ছেলে মেয়ে চলে যাবে। তার পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু ভাবার দরকার, খুব ভাবনার কথা। ভালো করে ভাববেন, দেখবেন গা শিউরে উঠবে। তো এই কথাটাই আমি আপনাদের বলতে চেয়েছি। আমার বেশি জ্ঞান নেই, যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানের মধ্যেই আমি বলতে যাচ্ছি। এইরকম ডিস্টার্ব না করে, যার যেখানে খুশি হচ্ছে, কেউ কাউকে ডিস্টার্ব না করে, অপমান না করে, ক্ষতি না করে কেউ যদি কিছু করে, আপনাদের অসুবিধাটা কোথায় হচ্ছে, এটাই আমি বলতে চাইছি বারবার। তো আজকে আমি বললাম, আপনাদের উত্তর দিলাম, নিশ্চয়ই দুটোই উত্তর পেয়ে গেছেন। দুজনকার কঠিন প্রশ্ন ছিল, আর যারা ছিছিৎকার করছেন করুন, সেটা তো আমি কিছু করতে পারছি না, আমি বন্ধ করতে পারবো না, সে করুন। আমি যতটা জানি আমার কথা আমি বলেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার সাবজেক্ট হচ্ছে স্পিরিচুয়াল সাবজেক্ট, রেইকির বিভিন্ন বিষয়গুলি আমি শেখাই, যোগা আছে, প্রাণায়াম আছে, এগুলি আছে। এগুলোর ওপর ভিডিও এখন আমি দিচ্ছি না। আপনাদের যদি কোনো ভিডিও পছন্দ হয়, আপনারা আমাকে রিকোয়েস্ট করতে পারেন, আমি সেরকম ভিডিও আপনাদের জন্য বানাবার চেষ্টা করব। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।